বর্তমান সরকারকে সহযোগিতা করা সব মানুষের দায়িত্ব। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর বললেন মির্জা ফখরুল। 25 সচিবের সঙ্গে বৈঠকে সড়ক ও রেলপথ চালুর সিদ্ধান্ত। কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরছে পুলিশ। থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, খুলনায় জানালেন সেনাপ্রধান। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু। সব ধরনের রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। ক্যাম্পাসমুখী শিক্ষক শিক্ষার্থীরা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির শীর্ষ নেতারা। সরকারি বাসভবন যমুনায় বিকেল 4টায় তার সঙ্গে বৈঠকে বসেন দলটির শীর্ষ 9 নেতা। এর আগেই প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেন বিএনপি নেতারা। তাদের মধ্যে মির্জা ফখরুল ছাড়াও রয়েছেন মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা রয়েছে জামাত ও এবি পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাদের। দ্রুত সড়ক ও রেলপথ চালুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অধীনে থাকা 25টি মন্ত্রণালয় এবং বিভাগের সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেন ডক্টর ইউনূসের সঙ্গে। এরপর 11:30টায় 25 মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সচিবরা বেরিয়ে আসেন, তবে কেউই গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এছাড়া আলাদাভাবে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেও। ব্যক্তিগত স্বার্থে দলকে নষ্ট না করে বরং পুনর্গঠনে মনোযোগী হতে আওয়ামী লীগ নেতাকর্মীদের পরামর্শ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বললেন, বিশৃঙ্খলা বা পাল্টা বিপ্লব করতে গেলে পরিণতি ভালো হবে না। এছাড়া আগামী 7 দিনের মধ্যে থানায় জমা দিতে হবে অবৈধ অস্ত্র, নইলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন আনসার সদস্যদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা, কাদের হাতে এই রাইফেল, যেটা প্রহিবিটেড রাইফেল, কাদের হাতে এটা আসছে। নেক্সট সোমবারের মধ্যে ওয়েপন ফেরত আসতে হবে। আর যদি না আসে, আমরা ওয়েপন হান্টে যদি কাউকে পাই, তাহলে তার বিরুদ্ধে 2টো চার্জ লাগবে। এবং আমি জানি না এটা যাবজ্জীবন হবে কী হবে বলতে পারবো না। নিজেরা না দেন, কারোর মাধ্যমে দেন, না হলে আমরা হান্টিং শুরু করব। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সদ্য ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ নিয়েও মন্তব্য করেন সাখাওয়াত হোসেন। পরামর্শ দেন, কারো ব্যক্তিগত স্বার্থে দল নষ্ট নয়, বরং দল পুনর্গঠনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোযোগী হতে হবে। কারো প্ররোচনায় বিশৃঙ্খলা কিংবা পাল্টা বিপ্লব করতে গেলে পরিণতি ভালো হবে না বলেও জানান তিনি। এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। অনুরোধ করছি, প্ররোচনা আসেন না। আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন। কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহাইতে হবে। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নিন। এদিকে দুপুরে সচিবালয়ে হিন্দু মহাজোটের নেতারা সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এ সময় হিন্দুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে তাদের দেয়া সব দাবি মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। এছাড়া আগামী দুর্গাপূজায় অন্তত 3 দিন ছুটি দেওয়ার দাবি বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি। আমি মনে করি যে দুর্গাপূজায় 2 দিন বা 3 দিন ছুটি দিতে অসুবিধা কি? আমি তো ডিসিশন মেকার না। সচিব মহোদয়কে বলেছি এটা নোট করতে, এগুলোর যে দাবি দেওয়া যতগুলো দিয়েছেন সেইগুলো নিয়ে আমরা আমাদের ক্যাবিনেট মিটিং যখন হবে আলোচনা করব। আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে নিশ্চিদ্র নিরাপত্তা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার কি অ্যাকশন নেব সেটা বলে দিলাম। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। খুলনায় আর্মি ক্যাম্প পরিদর্শন শেষে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক।
পরিস্থিতির আরও উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে অভিযান পরিচালনা করবে। সহিংসতা পরিহার করে সব দলকে শান্তিপূর্ণ কার্যক্রমের আহ্বান জানান তিনি। এর আগে খুলনা বিভাগে কর্মরত সেনা সদস্যদের নানা দিক নির্দেশনা দেন। পরে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এখন আমরা চেষ্টা করছি পুলিশ ফোর্সকে বিভিন্ন থানায় তাদেরকে আবার কর্মক্ষম কার্যক্রম করে গড়ে তোলা, পুলিশ যেন আবার অ্যাক্টিভ হয়, এটার জন্য আমরা প্রোটেকশন দিচ্ছি তাদেরকে। পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। বাংলার সময়ে আরও থাকছে, ভোক্তা অধিকারের সঙ্গে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা সতর্ক করার পাশাপাশি জরিমানা, কমতির দিকে পণ্যের দাম, বছর জুড়ে নজরদারি চান ক্রেতা। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টেলিভিশনের এমডি ও সিইওকে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্য নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়। এ সময় তার মধ্যে একটি লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জুবাইরের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের স্বনামখ্যাত শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জুবাইর ও অন্যান্যরা এ গ্রুপের শেয়ার হোল্ডার। এ গ্রুপ ও বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়া একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জুবাইরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না। দু একদিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্রই কোম্পানির এ গ্রুপ আইনি পদক্ষেপে যাবে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত পিবিআই স্থানান্তর করা হয়েছে। পুলিশ সেট ওয়ার্কার থেকে এই নির্দেশনা দেওয়া হয়। আমাদের এখানে সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের সুযোগ আছে, ডিজিটাল ফরেন্সিকের সুযোগ আছে, এবং সেটির প্রেক্ষিতে আমরা করব। আমরা অত্যন্ত বস্তুনিষ্ঠতার সাথে, অত্যন্ত নিরপেক্ষতার সাথে আমরা এটি তদন্ত করব, এটি আমি ব্যক্ত করতে পারি। আজ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। গতকাল জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিয়ে ক্লাস শুরুর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক পেশাজীবী সংগঠনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। সকাল থেকে ক্যাম্পাসমুখী হচ্ছেন শিক্ষার্থী শিক্ষকরা। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্বপুর রিপোর্ট। অচলাবস্থা কাটতে শুরু করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের। রোববার বিকেলে জরুরি সিন্ডিকেট সভায় ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। সে মোতাবেক সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে আসেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। ক্লাস শুরুর প্রথম দিনে শিক্ষার্থী উপস্থিতি কম দেখা গেছে। কেউ জানেন, কেউ জানেন না, অনেকেই আবার গ্রামের বাড়িতে থাকায় আসতে পারেননি। আমরা জানি যে গতকাল শুধু নোটিশ দিয়েছে যে আজকে থেকে ক্লাস শুরু। ছাত্র জনতার আন্দোলনে গত 17 জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হয়। এর আরও আগে 1 জুলাই থেকেই শিক্ষকদের পেনশন স্কিমের বাতিল আন্দোলনে বন্ধ থাকে পাঠদান। সব মিলিয়ে প্রায় 2 মাস পর ক্লাসের দরজা খুলল। আমি শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে যেন ক্যাম্পাসে আসে। ক্লাস চালুর পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ থাকবে সব ধরনের রাজনৈতিক পেশাজীবী সংগঠনের কার্যক্রম। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবার রাজনীতি বন্ধ ঘোষণা করেছে। আগামী 3-4 দিনে চিরচেনা রূপে ফিরবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, এমন প্রত্যাশাই সবার। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। খুচরা ও পাইকারি বাজার নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে বাজার মনিটরিং করেছেন শিক্ষার্থীরা। সতর্ক করার পাশাপাশি করা হচ্ছে জরিমানা। দুপুরে বরিশাল শহরের পেঁয়াজপট্টি ও বাজার রোড এলাকায় অভিযান চালানো হয়। আলু ও পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঠিক আছে কিনা তা যাচাই করেন শিক্ষার্থীরা। অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকার কর্মকর্তা। এদিকে রাজশাহী নগরীর সাগরপাড়া বাজার এলাকায় অসঙ্গতি পেয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করা হয়।
ভরা মৌসুমেও ইলিশের দেখা মিলছে না সমুদ্রে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে গভীর সাগরে যেতে পারছেন না পটুয়াখালীর জেলেরা। জুলাই থেকে অক্টোবর ইলিশের ভরা মৌসুম। 65 দিনের নিষেধাজ্ঞা শেষে 23 জুলাই থেকে জেলেরা সাগরে নামলেও জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে বিপাকে পড়েছেন মৎস্যজীবী ও ব্যবসায়ীরা। এজন্য মোহনার ডুবোচরকে দুষছে মৎস্য বিভাগ। এদিকে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে ইলিশের সরবরাহ কম থাকায় দামও চড়া। পাইকারি বাজারে 1 কেজির চেয়ে বেশি ওজনের ইলিশের মন প্রতি দাম 65 থেকে 70 হাজার টাকা। 1 কেজি ওজনের ইলিশ প্রতি মন 55 থেকে 60 হাজার টাকা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্তমান সরকারকে সহযোগিতা করা সব মানুষের দায়িত্ব। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর বললেন মির্জা ফখরুল। 25 সচিবের সঙ্গে বৈঠকে সড়ক ও রেলপথ চালুর সিদ্ধান্ত। এবং কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরছে পুলিশ। থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, খুলনায় জানালেন সেনাপ্রধান। এ ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।